সিঁড়ি দিয়ে উঠছি, 2 তলার ব্যাগ সিঁড়ির ফাঁকা জায়গাতে আসতেই শুনতে পেলাম, ওই মিস্টার, কানা নাকি? চোখে চশমা পরেও চোখে দেখেন না? আমি হকচকিয়ে সামনে তাকাই। একটা মেয়ে দাঁড়িয়ে আছে। গড়ন অনুসারে মেয়েটা হয়তো 7 বা 8 পড়ে। আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি আস্তে গলায় বললাম, সরি, ব্যাকে এসে খেয়াল করিনি কেউ। মেয়েটা আমার কথা থামিয়ে দিয়ে বলে, কেউ আসছে তা দেখবেন কেন? জানেন আমি এলাকায় কত সুন্দরী একটা মেয়ে, সবাই চান্স নিতে চায়, আপনি বাদ যাবেন কেন? আমি বোকার মতো মেয়েটার দিকে তাকাই। কি বলে মেয়েটা? বড়জোর ক্লাস 8 পড়ে সে। আমার মাস্টার্স কমপ্লিট শেষে চাকরির 2 বছর পারও হয়ে গেছে, আর আমি নাকি বাচ্চা মেয়ের সাথে চান্স নেব? তবুও ভদ্রতার সহিত বললাম, আমি সত্যিই দেখিনি, তুমি পিচ্ছি তো তাই। মেয়েটা আরও রেগে যেয়ে বলে, ওই ওই, কারে পিচ্ছি বলেন আপনি? চেনেন আমি কে? এলাকার বড় আপুদের চেয়ে চিগাইবেন আর শিয়া কেডা? আইসি আমাকে পিচ্ছি বলতে, ফাজিল কোথাকার। নিচের দিকে তাকিয়েছেন, প্রায় 6 ফুট হবেন তো কি হয়েছে? আমাকে পিচ্ছি বলেন কোন সাহসে? আমি কি বলবো বুঝতে পারছি না। কেবল হাঁ করে মেয়েটার দিকে তাকিয়ে রইলাম। নিজেই নিজের নাম বলে দিয়েছে, আরশিয়া। আবার নাকি বড় আপুদের যে জিজ্ঞেস করতে হবে আরশিয়াকে। আজব। কুমিল্লাতে এসেছি মাত্র, বড় মামার বাড়ি। এর আগে কখনো কুমিল্লাতে আসা হয়নি আমার। আত্মীয়দের বাড়ি আমাকে আব্বা আম্মা কেউ নিয়ে যেতে পারেনি, কারণ আমি একটু ভিন্ন ধরনের মানুষ। রুম আমার প্রিয় জায়গা। আত্মীয়রা আসলে আমি মোটেও রুম থেকে বের হতাম না। তাই মা বিরক্ত হয়ে আমাকে বোর্ডিংয়ে পাঠিয়ে দেয় ছোটবেলাতেই। এজন্য কোথায় কোন আত্মীয় আছে তা জানাই ছিল না। কিন্তু কুমিল্লাতে আসতে হয়েছে। যদিও আসতে চাইনি, কিন্তু আসাটা দরকার ছিল। মামার বাড়ি 2 তালা, 2 তালাতেই থাকবো, সেটাই ফাইনাল করা হয়েছিল। সেজন্য ঠিকানা, বাড়ির নাম্বার সব মিল করে 2 তালাতে যাচ্ছিলাম। কিন্তু সিঁড়িতেই দেখা হয়ে গেল এই মেয়েটার সাথে। আমার চুপ থাকা দেখে মেয়েটি বলল, সরি বলেন। আমাকে ধাক্কা দিয়েছেন, মাফ করে দিতাম, কিন্তু আমাকে পিচ্ছি বলেছেন, একদমই সরি না বলা অবধি ছাড় নেই। সরি বলেন বলছি। পরিস্থিতি খারাপ বুঝে তাড়াতাড়ি সরি বলে দেই। মেয়েটার পাশ কাটিয়ে চলে যায়। আমি জোরে একটা নিঃশ্বাস ছাড়ি। আমার পিছনে যেতেই মেয়েটা বলল, এই ছেলে, আমাকে আপনি প্রথম দেখায় তুমি করে কেন বললেন? আপনি তো প্রচুর বেয়াদব। যাই হোক, হ্যাভ এ রিল্যাক্স, সি ইউ, নট ফর মাইন্ড। কথাটা বলেই মেয়েটা দৌড়ে চলে যায়। আমি অনিমেষ দৃষ্টিতে চেয়ে থাকি সেদিকে কিছু সময়। বড় মা মামি থাকে জানতাম, কিন্তু মামারা ঘরগুলো ভাড়া দিয়েছে জানলে একদমই আসতাম না এখানে। কোলাহল আমার একদম প্রিয় না, আমার নিঃসঙ্গ প্রিয়। আমি উদাস বিকেল ভালোবাসি। আমি বিদঘুটে অন্ধকারাচ্ছন্ন সন্ধ্যা ভালোবাসি। আমি নীরব মাঝরাত ভালোবাসি। এ সময়গুলোতে কানে হেডফোন লাগিয়ে আর্টসেলের গান, নোনা স্বপ্নে গড়া তোমার স্মৃতি শতরঙ্গে রাঙিয়ে, মিথ্যে কোনো স্পন্দনে আলোর নিচে যে আধার খেলা করে, সে আধারে শরীর মেশালে। আজ আমি ধূসর কি রঙিন সময়ে পথে হারাই তোমাতে। জীবনের কাঁটাতারে তুমি অন্তহীনের অপূর্ণতায়, বেওয়ারিশ ঘুরি উড়ে যাওয়া অনাবিল আকাশের শূন্যতায়। তবু আমি কি খুঁজি মানুষের বিষাদে চোখে, কোথায় আলোর উৎসবে স্বপ্নের প্রতিবিম্ব ভাঙে। একা একা আমি থাকি দাঁড়িয়ে স্মৃতির ঝুড়ো বাতাসে, দুজনার শরীর মেশে। মামা এই বাচ্চা মেয়ে সহ এমন পরিবার ভাড়া রেখেছে জানলে আগে কখনোই কুমিল্লাতে পা দিতাম না। অসহ্য লাগছে। হাঁটতে হাঁটতে নিজের রুমে আসলাম। আমি কোন রুমে থাকবো তা আগেই বলেছিলাম ডিরেকশন অনুসারে, তাই রুম খুঁজতে সময় লাগেনি। বিছানায় গা এলিয়ে দিতেই মামি দরজার সামনে এসে দাঁড়ায়। আমাকে দেখে বলে, ভিতরে আসবো? আমি উঠে দাঁড়ালাম। জি আসুন। হাতে চা নিয়ে ভেতরে আসলেন মামি। টেবিলে রেখে বলে, এই প্রথমবার আসলে এখানে, অসুবিধা হয়নি তো? আমি মামির দিকে সুলভ দৃষ্টিতে তাকালাম। পরক্ষণে কিছুটা বিরক্ত নিয়ে বললাম, মামি, আপনারা ভাড়া রাখেন রুম? মামি কপাল কুঁচকে তাকিয়ে বলে, কে বলল? পুরো বাড়িটাতেই তো আমরা থাকি। আমি বললাম, আমরা মানে মামা, আপনি আর কে? মামি একটু হাসি দিয়ে বলল, আমি তোমার মামা আর আরশিয়া। ওর সাথে দেখা হয়নি? সে তো এখানেই ছিল।
তোমার রুম গুছিয়ে দিচ্ছিল, ডাকবো? আমি মামির কথায় তাড়াতাড়ি বলি, না না থাক, ডাকতে হবে না, বুঝতে পেরেছি। মামি আবারও একটা হাসি দিয়ে বলে, আচ্ছা তাহলে ফ্রেশ হও, খাবার রেডি করছি। মামি কথাটা বলে সেখান থেকে চলে যায়। বিকেল হয়েছে, আমি ছাদে দাঁড়িয়ে আছি। সামনে খোলা মাঠ। হঠাৎ একটা ঢিল আমার পিঠে এসে পড়ে। আমি উফ বলে আশেপাশে তাকালাম। নিচে দাঁড়িয়ে আছে আরশিয়া, সাথে ওরই সমবয়সী একটা মেয়ে। আমি জোরে বললাম, ওই বাচ্চারা এখানে কি? যাও বাইরে যাও, ঢিল ছুঁড়ে খেলার জন্য বাইরে ভালো জায়গা। কথাটা বলেই ঢিলটা ওদের দিকে ছুঁড়ে দিয়ে আগের জায়গাতে এসে দাঁড়ালাম। কিছু সময় পর শুনতে পেলাম, ওই মিস্টার আবির, আমরা বাচ্চা? আমাদেরকে বাচ্চা কেন বললেন? এদিকে তাকান বলছি। আরশিয়া এসেছে। আমি সামনে ঘুরতে আমার গায়ে এক বালতি পানি এসে পড়া শুরু করেছে। আচ্ছা বেয়াদব তো, গায়ে পানি দিয়েও লজ্জিত ভাব নেই ওর মধ্যে, বরং কোমরে হাত গুজে বলে, দেখুন গাছে কত কাঁচা আম, ছাদে এসে পারতে দেয় না আব্বু, তাই নিচ থেকে ঢিল ছুঁড়ে পারি। আপনার সমস্যা কোথায়? আমি ভ্রুকুচকে বললাম, ঢিলটা আমার পিঠে এসে পড়েছে, যদি মাথায় লাগতো। আরশিয়া সহসায় বলে, তো আপনার জন্য আম খাওয়া হলো না। পাশ থেকে আরেকটা মেয়ে বলে, আশি থাক, ওনাকে আর বকা দিস না, দেখছিস না কত ইনোসেন্ট লাগছে। আরশিয়া সাথে সাথেই উত্তর দিল, ওই তিশা, নজর দিবি না একদম। তোর কয়টা লাগে রে? সেদিন না মুস্তাককে ছেড়ে নয়নকে ধরলি, এবার আসছিস আমার ফুফাতো ভাইকে ধরতে? যা এখান থেকে, কোনো কথা বলবি না, যা। যাকে দেখিস তাকে ইনোসেন্ট লাগে তোর, তাই না? হাঁচিল। আমি আরশিয়ার কথা শুনে হাসবো নাকি হাসবো না ঠিক বুঝে উঠতে পারলাম না। তবে অবাক হয়েছি সেটা আর বলা লাগবে না। তিশা মেয়েটা চলে যায়। আমি সাহস করে প্রশ্ন করলাম, তুমি কিসে পড়ো? আরশিয়া জোরে হেঁটে আমার রুম থেকে একটা তোয়ালে এনে দিয়ে বলে, ক্লাস 9-এ 3 মাস হলো উঠেছি, তাতেই 40 থেকে 50টা প্রপোজ পেয়েছি, বুঝলেন? ভালো লাগে না এসব। কালকেই একটা ছেলে আমার সামনে এসে হাত কাটলো, বলল, আরশি তোমাকে না পেলে আমি মরেই যাব। আমি আরশিয়ার কথা শুনে আরও অবাক হয়ে বললাম, তুমি কি বললে? আরশিয়া আমার পাশে এসে দাঁড়ালো, বেশ ভাব নিয়ে বলল, আমি বললাম মরে যান, এমনিতেই জনসংখ্যা বাড়ছে। জানেন, আমার কথা শুনে ছেলেটা খ্যাকশিয়ালের মতো একটা লোক দেয়। জীবনে আর কিছু লাগে বলেন? আমি ক্লাস 9-এ পড়া মেয়ের কথা শুনে হাবার মতো তাকিয়ে থাকি, কিন্তু আরশিয়ার কথাগুলো শুনতে খারাপ লাগছে না। মেয়েটা বেশ চঞ্চল, কথা বলতে বেশ পটু, মিশুকও অনেক। কত সহজেই আমার সাথে কত কথাই বলে ফেলেছে। ধারণা করেছিলাম 8-এ পড়ে হয়তো। আরশিয়া বলে, তা মিস্টার আবির সাহেব, কয়টা প্রপোজ পেয়েছেন? মেয়েটার কথা শুনে বিষম খেয়ে ওঠে। কী ধরনের প্রশ্ন এটা? একটু রাগী গলাতে বললাম, নিচে যাও, একটা চট দেব, সবগুলো দাঁত একবারে নড়তে শুরু করবে। ফাজিল মেয়ে, যাও এখান থেকে। আরশিয়া চোখ টেরা করে তাকিয়ে বলে, হ্যাভি রিল্যাক্স। তারপর সেখান থেকে দৌড়ে চলে যায়। আমি হাসছি। আরশিয়া আমার মামাতো বোন, ছোট থেকেই নিজেকে একা করে রেখেছে। মানুষের জীবন ছোট, এই ছোট জীবনে মানুষ কত কিছু পায়, কত কিছু হারায়। মানুষ হারানোর পর কষ্ট পায়, আবার পাওয়ার মাঝেও আনন্দ থাকে না। মানুষ অন্যকে খুশি করতে ব্যস্ত, কিন্তু নিজেকে নিয়ে ভাবে না। আমি পিছনে ঘুরলাম। সন্ধ্যা হয়ে এসেছে প্রায়। আমি লাল সূর্যের দিকে তাকিয়ে আছি। সূর্যটা আমার ভীষণ প্রিয়। মানুষের ভেতরে রংটাও যেন এখন লাল রঙের মতো শান্ত হয়ে আছে। মাঝে মাঝে আমার ওই লাল সূর্যের দিকে তাকিয়ে প্রশ্ন করতে ইচ্ছে করে, মেঘপরীকে রেখে কোথায় যাও? পরক্ষণে ইচ্ছেরা ছুটি নিয়ে দৌড়ে মনের গেট পেরিয়ে হারিয়ে যাই বহুদূর অচেনাতে। আমিও হারাতে ভালোবাসি, আমিও বহুদূর হারিয়ে যাই, কিন্তু কি যেন একটা টান আমাকে আবার ফিরিয়ে আনে। সেই টানের নাম নিধি। ইংলিশে অনার্স করা মেয়েটার প্রতি হঠাৎ করেই আকৃষ্ট হয়ে যাওয়াটা আমার হয়তো উচিত ছিল না। আমার চারপাশ তখন রঙিন মনে হতো। ভালো লাগার মানুষটাকে নিয়ে কল্পনা করতে অসম্ভব ভালো লাগতো। কল্পনাতে চাঁদের বাড়ি যেতাম, দুজনে মেঘের পালকিতে চড়তাম। এই ভালো লাগার পরিধি বিশাল,
কিন্তু হঠাৎ করে যেন এলোমেলো হয়ে যায়। নিধি বলে, তুমি কি আমায় বোঝো কি পরিমাণ প্যারায় আছি? পড়ার কত চাপ আমার জানো? আর কি বললে রাতে? নেটে থেকেও রিপ্লে দেই না কেন? কার সাথে বিজি থাকি? দেরি করে কেন সিন করো? রিপ্লে দিতে কেন দেরি করো? কিসের এত ব্যস্ততা? সারাক্ষণ অনলাইনে কেন থাকি? সমস্যা কি আমার? কত রকম প্রশ্ন। আচ্ছা, একটা মানুষ কি সারাক্ষণ চ্যাট করার জন্যই অনলাইনে থাকে? আমার কি অন্য কোনো কাজ থাকতে পারে না? এত প্রবলেম কেন ভাই তোমার? সবকিছুর জন্য এত এত কৈফিয়ত রাখো কেন? এত সমস্যা হলে চলে যেতে পারো তুমি। আমি নিধির কথায় চুপচাপ দাঁড়িয়ে থাকি। মেয়েটাকে ভালো লাগতো ভীষণ। কখনো বলার সাহস খুঁজে পাইনি আমি। কিন্তু যখন নিধি বুঝলো আমার ভালো লাগাটা, তখনই আমাদের ভিতর টুকটাক কথা শুরু হয়। আমার এই চরম ভালো লাগাটা ভালোবাসায় রূপ দেয় সে। আমি তাকে ভালোবেসে ফেলি। আর তাকে হারানোর ভয়ে সবসময় তার কাছে থাকার চেষ্টা করেছি। অনলাইনে দেখলেই মেসেজ দিতাম। প্রতিদিন 300-400 মেসেজের পর সে রিপ্লাই দিত, বলো। আমি ফ্যাল করে ফোনের দিকে তাকিয়ে থাকতাম। দেখা করতে চাইলে কাল করতে করতে 2-3 মাস পার করে দিত। শুনেছিলাম ভালোবাসলে দুজনের মধ্যে একজনের অবহেলিত হতে হয়, একজনকে স্যাঁচড়া হতে হয়, না হলে ভালোবাসাটা বেশি দূর আগায় না। দুজন মানুষের ভেতরে যেদিন ইগো চলে আসে সেদিন আর সম্পর্ক থাকে না। আমি যেন এই স্যাঁচড়ামি করতাম। কি করব? তাকে নিয়ে মেতে থাকাটাই তো আমার ভালোবাসা ছিল। সবটা দিয়ে ভালোবাসা দেখিয়েছি, চেয়েছি, জানিয়েছি, বুঝিয়েছি, কিন্তু সে আমাকে বোঝেনি। আমি ইতস্তত গলায় বললাম, আমার চাওয়াটা কি খুব বিশাল? অতি সীমিত নিধি। সারাদিনে একটুখানি কথা বলাটা আমার প্রেমের তৃষ্ণা মেটাই। তোমার বাড়িতে সমস্যা, ক্লাসে থাকো, বন্ধুদের সাথে থাকো, কেউ থাকলে আমার সাথে কথাই বলো না। রাতে ফোন দিলেও ক্লান্ত আছি বলো। কথা বলার জন্য জোর করলে সারাদিন কি কি করেছো তার বর্ণনা দিয়ে ফোন কেটে দাও। আমার কি করার আছে বলো? আমার কি কোনো কিছু তোমার থেকে পাওয়ার থাকতে পারে না? আমার কি কিছুই চাওয়ার থাকে না? আমার ভেতরে তোমার কথা শোনার যে আকুলতা, তোমার হাসির শব্দ শোনার যে ব্যাকুলতা হয়ে থাকে, তাকে তুমি বোঝো না? নিধি আমার দিকে তাকিয়ে বলে, না, বুঝি না। এই তোমার মতো থাকো তো তুমি, অসহ্য। নিধি চলে যায় আমার সামনে থেকে। আমি শুধু তাকিয়েই থাকি তার দিকে। এভাবে কয়েকদিন চলে যায়। নিধির ভার্সিটির সামনে আমাদের অফিসের শাখা আছে। আমি সেখানে যাই। ভাবছিলাম নিধিকে এক পলক দেখে চলে আসব। বেশ কয়েকদিন থেকে কথা হয় না নিধির সাথে। ওর ভার্সিটিতে এসে নিধির ডিপার্টমেন্টের সামনে এসে একটা মেয়েকে জিজ্ঞাসা করলাম, নিধিকে চেনো? মেয়েটা জানাই, হ্যাঁ চিনি, আমাদের সাথেই তো পড়ে। সে তো ক্যাম্পাসের পিছনে তার বয়ফ্রেন্ডের সাথে গেল এই মাত্র। কিন্তু আপনি কে? মেয়েটার থেকে কথাটা শুনে বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে আমার। আমি পাগলের মতো সেদিকে হেঁটে যাই। আশেপাশে তাকাতেই একটা কাপলের দিকে চোখ আটকে যায়। দূর থেকেই নিধিকে দেখা যাচ্ছে। কারো কাঁধে মাথা রেখে বসে আছে সে। আমি ফোন দিলাম নিধির নাম্বারে। সে প্রথমে কেটে দেয়। আমি আবারও দিতে থাকি। কিছু সময় ছেলেটার পাশ থেকে উঠে সাইডে এসে দাঁড়ায়। ফোন রিসিভ করে। হ্যালো বলতেই নিধি ঝাড়ি দিয়ে বলতে থাকে, কি সমস্যা তোমার? বারবার ফোন কেন দিচ্ছ? আমি একটা গুরুত্বপূর্ণ ক্লাসে আছি, থিসিস লিখছি। স্যার চলে আসবে এক্ষুনি। পরে আমি নিধির সামনে দিয়ে হেঁটে যাই। নিধি আমার দিকে তাকালো। আমিও একবার তাকিয়ে মুচকি হেসে সেখান থেকে চলে আসি। তারপর সোজা বাড়িতে এসে সেই যে রুমে প্রবেশ করেছিলাম 8 মাস পর বের হয়েছি। আর বের হয়েই কুমিল্লাতে চলে আসে আমি। নিজেকে অনেক কাঁদিয়েছি। সময় আর কাটে না, সব কিছু থমকে গেছে। আমার মনের আকাশে কালো মেঘ জমেছে, যে মেঘ দমকা বা ঝোড়ো বাতাসেও সরবে না। এজন্য নিজেকে সেই কালো মেঘের আড়াল করতে জায়গা পরিবর্তন। তবে এখানে বেশ অন্যরকম লাগছে। ভোরের নামাজ শেষ করে ছাদে পায়চারি করছি। তখন সকাল 6টা বাজে। হঠাৎ নিচ থেকে আরশিয়ার কান্না শুনতে পাই। ভ্যা ভ্যা করে কান্না করছে মেয়েটা। এই বাচ্চা মেয়েটাকে নিয়ে সব জ্বালা। দ্রুত হেঁটে নিচে আসি। আমি নিজেই কখনো বাড়ির কারো কিছু হলে দেখতে যেতাম না, কিন্তু আরশিয়ার কান্না শুনে কেমন একটা অস্থিরতা কাজ করে আমার। নিচে এসে দেখি আরশিয়া স্কুল ড্রেস পরে
মেইন দরজার সামনের সিঁড়ির উপর বসে আছে। আমি যেতেই মামি বললেন, দেখো না বাবা, এই চঞ্চল মেয়েকে নিয়ে একদমই পারি না। নামার সময় পামচকে বসে আছে, এখন কিভাবে স্কুলে যাবে বলো তো? আমি আরশিয়ার দিকে তাকালাম, কেঁদেই চলেছে। রিক্সা ডেকে পাঠিয়ে দিন, সাথে মেডিসিন দিয়ে দিন, খেয়ে নেবে। কিন্তু বাসায় তো ঔষধ নেই, আর ও একা যেতে পারবে না এইভাবে। আমি মামির দিকে তাকিয়ে বললাম, তা ঠিক, বাচ্চা একটা মেয়ে, রাস্তায় আবার ভ্যা ভ্যা করে কান্না করে দিতে পারে। আমার কথা শুনে আরশিয়া সাথে সাথেই বলে, আম্মু খাবির আমাকে বাচ্চা বলেছে, স্কুলেই যাব না, আমাকে কেন বাচ্চা বলবে? ওই বেটা আবিরের বাচ্চা খাবির, গাবির টাবির পচা গোবর। আমি হা করে তাকিয়ে থাকি আরশিয়ার দিকে। আমার নামের 12টা বাজিয়ে দিয়েছে। আমার মা কখনো আমাকে ঝাড়ি দিয়ে কথা বলেনি, আর এই মেয়ে আমাকে তো ঝাড়ি দেয়, সাথে আমার নামটাকেও রোস্ট করে দিয়েছে। কান্না থামা। আবির, একটা কাজ করো, তুমিও ওর সাথে যাও, তাহলে কোনো সমস্যা হবে না। মামি কথাটা বলে আমার দিকে তাকালো। আমি কিছু বলতে যাচ্ছিলাম, তার আগেই আরশিয়া বলল, এত সকালে তোমার কোন বিয়াই ছেলে রিক্সা নিয়ে আমার জন্য দাঁড়িয়ে আছে আম্মু? আমাকে বলো সাইকেল চালিয়ে রেখে আসতে। আরশিয়ার কথা শুনে রাগ কষ্টগুলো কোথায় যেন সব উবে যায়। মেয়েটা আসলেই অনবদ্য। আমি সাইকেল চালাচ্ছি, আরশিয়া সামনে বসে আছে, চুলগুলো খোপা করা। পাকা রাস্তার একপাশ দিয়ে যাচ্ছি। আরশিয়া বলে, মিস্টার আবির সাহেব, দেখুন না আমার মাথায় কিছু একটা পড়েছে, চুলে গোছা কাঠির ওখানে, কাঠিটা টান দিয়ে দেখুন তো। আমি এক হাত দিয়ে আরশিয়ার চুলে গোজা চুলকাঠি টান দিলাম। সাথে সাথেই ওর খোপা করা চুল খুলে যায়, পিঠের ওপর ছড়িয়ে ছিটিয়ে আসে। কিছু চুল বাতাসে আমার মুখের ওপর এসে পড়া শুরু করে। শ্যাম্পু করা চুলের ঘ্রাণ আমার নাকে আসতেই আমি যেন অন্যরকম অনুভব করতে শুরু করি, কিন্তু এই অনুভবের কোনো নাম নেই। ওর স্কুল ব্যাগ আমার কাঁধে, আগে কখনো এমন কিছুই করিনি, কোনো মেয়ের এত কাছেও আসেনি। আমার মনে হঠাৎ করে বিষাদের গান উল্টে পাল্টে রোমান্টিক কোনো হিন্দি গান বাজতে শুরু করেছে। ওই আবির সাহেব, রাখেন রাখেন, স্কুলের সামনে চলে এসেছি। মন কোথায়? হ্যাঁ, চারপাশে কি নজর আছে, নাকি স্কুলে পড়া মেয়েদের মুখের দিকে তাকিয়ে আছেন? সরেন। আমি ডান পাশে তাকালাম, গার্লস স্কুলের সামনে এসেছি। আরশিয়াকে বললাম, তোমার ব্যথার ওষুধ? আরশিয়া সাইকেল থেকে নেমে ভাব নিয়ে দাঁড়ালো, তারপর একটা ছোট্ট ঝাঁপ দিয়ে বলল, পায়ে লাগছে নাকি? বোকা শোকা লোক, যান ভাগেন। আরশিয়া কথাটা বলেই ব্যাগ নিয়ে সেখান থেকে চলে যায়। আমি আসলেই বোকার মতো দাঁড়িয়ে থাকি সেখানে। সে চুলগুলো বাঁধতে বাঁধতে ভেতরে প্রবেশ করে, কিন্তু সে আমাকে বোকা কেন বলল? এরকম কি করেছি আমি? কেমন একটা অস্থিরতা কাজ করছে। আরশিয়ার স্কুল ছুটি হবে, আমি কি যাব আনতে? না না, এটা কেমন নির্লজ্জের মতো কাজ হবে। বাচ্চা একটা মেয়ের প্রতি এমন অহেতুক টান অনুভব করাটা অন্যায়। তার উপর সে আমার মামাতো বোন। ধুর, কী সব ভাবছি আমি। আমার এখান থেকে চলে যেতে হবে। কথাগুলো ভাবছি আর পায়চারি করছি। মামি এসে বলে, আশিয়াকে নিয়ে আসো তো বাবা, সে ব্যথা পায়ে আসতে পারবে না। তখনই মনে পড়ে ওর পায়ে ব্যথা নেই, সে মূলত আমার সাথে যাওয়ার জন্যই এমন করেছিল। কিন্তু আমি মামিকে সত্যটা বলতে যেয়েও অজানা কারণে আটকে যাই। কখন যে সাইকেলের কাছে এসে দাঁড়িয়েছি খেয়ালই করিনি। আরশিয়ার স্কুল ছুটি হয়েছে, সে বের হয়, আমাকে দেখেই দৌড়ে আসে। পিছনে ওর কয়েকটা বান্ধবী। আমাকে দেখেই একটা মেয়ে বলল, আশি, এটা তোর ভাই নাকি? আরশিয়া সাথে সাথেই বলে, তোরে বলছিস সে আমার ভাই? বেয়াদব মার্কা কথা বলিস কেন তোরা? সে হলো মিস্টার আবির সাহেব, আর তোরা ওকে মিস্টার আবির সাহেব বলবি না, ওটা আমার দেওয়া নাম। আর এখান থেকে কেটে পড়, না হলে তোদের বয়ফ্রেন্ডদের বলবো তোরা ছেলেদের দিকে তাকিয়ে থাকিস। যা ভাগ। আমি সাথে সাথেই বলি, আরে কোথায় যাও তোমরা? আসো, পরিচিত। আমাকে থামিয়ে আরশিয়া বলল, যাসনি এখনো? সবগুলো দৌড়ে চলে যায়। আমি মুচকি হাসি। আরশিয়াকে সাইকেলে নিয়ে ফিরছি, কোনো কথা বলছে না, গম্ভীর হয়ে বসে আছে। আমি প্রশ্ন করলাম, কিছু বলছো না যে? আরশিয়া তখনই বলে, আমি কি বলবো? আমি তো আর অচেনা নই যে পরিচিত হবেন। যত সব আজাইরা কথা। বেটা খাবি?
আমি হাসতে হাসতে বলি, নামটা রোস্ট করে দিয়েছ। আরশিয়া বলে, আপনার কি, আমি যা খুশি ডাকবো, অন্য কেউ তা ডাকতে পারবে না। আমি বলি, কেন? সে আরো রাগী গলায় বলে, যা আমার তা আমারই থাকবে, আমাতেই বিদ্যমান থাকবে। আমিই তাকে সবকিছু দিয়ে হ্যাপি রাখবো। এরপরও যদি সে অন্যের প্রতি আকৃষ্ট হয় তাহলে তাকে খুন করে দেব। আমি কিছু বললাম না, বুঝে গিয়েছি আরশিয়ার কথার মানেগুলো। নীরবে সাইকেল চালাতে থাকি। আমার ভিতরে থাকা ভালোবাসার ঘরটা এখন তালাবদ্ধ হয়ে আছে। আর এটা অন্যায়। সে আমার থেকে অনেক ছোট, কেউ মেনে নেবে না। এখান থেকে আমার যেতে হবে। 4 দিন পর আরশিয়া স্কুলে চলে গেছে। আমি রেডি হয়ে মামির সামনে আসলাম। মামিকে সালাম করে বললাম, আমাকে যেতে হবে ঢাকাতে, অফিসের জরুরি কাজ পড়ে গেছে। আমি মাকে সব বুঝিয়ে বলবো। আসি মামি। কথাটা বলে ওনার সামনে থেকে চলে আসি। তারপর রিক্সা নিয়ে সোজা বাস স্ট্যান্ড, তারপর বাসের টিকিট। 30 মিনিট পর বাসে উঠে সোজা ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। 1 মাস হয়েছে ঢাকাতে এসেছি। অফিসে বসে আছি। আজকে ভালো লাগছে না। লাঞ্চ শেষ করে বসের কেবিনে যেয়ে ছুটি নিলাম। অফিস থেকে বের হয়ে রিক্সা করে বাড়িতে ফিরতে ফিরতে বিকেল হয়ে গেছে। বাড়ির গেট খুলে ভিতরে আসলাম। একটা প্রাইভেট রাখা দেখি উঠানে। ভিতরে আসলাম। না, বাড়ি তো ফাঁকাই দেখছি। তাহলে কে এসেছে? যে আসে আসুক, আমার কি। আমি রুমে গেলাম। রুমের দরজা আটকে লাইট অন করতেই চমকে উঠি। আমার বিছানায় আরশিয়া বসে আছে, চোখের নিচে কালি পড়া, কানে হেডফোন গুঁজে কি যেন দেখছে আর মুচকি হাসছে। আমার দিকে তাকালো না। আমি কাছে যেয়ে ফোনের দিকে তাকিয়ে দেখি তাহাসান আর সাবিলা নূরের রোমান্টিক নাটক দেখছে। তুমি তুমি এখানে? আরশিয়া আমার দিকে একবার তাকালো, তারপর আবার ফোনের দিকে তাকায়। আমি কি করব বুঝতে পারছি না। একটু জোর গলায় বললাম, ওই পিচ্চি, এখানে কেন? আরশিয়া ফোনটা বিছানায় রাখে, পিঠে হেলান দেওয়া বালিশটা উঁচু করে একটা ছুরি বের করলো। আমার দিকে না তাকিয়ে ছুরিটা হাতের মধ্যে নিয়ে নাচাতে থাকে। কাকে যেন বলেছিলাম আমাকে পিচ্ছি না বলতে? সে জানে না আমার মনটা পিচ্ছি না, কিন্তু সে কেন মনে রাখবে? সে তো একটা চোর, বজ্জাত, খাট্টাস, খাবির গাবির। আমি ভ্রু কুচকে তাকালাম আরশিয়ার দিকে। আমার কাছে এসে হাতে ছুরি গুজে দিয়ে জোরে ফুপি বলে ডাক দেয়। সাথে সাথে মামা, মামি, মা বাবা দৌড়ে আমার রুমে আসে। আরশিয়া বলতে থাকে, ফুপি, তোমার ছেলে একটা গুন্ডা। আমাকে ছুরির ভয় দেখিয়ে বলে আমাকে ভালোবাসো কিনা বলো। দেখো দেখো, আমার দিকে খ্যাকশিয়ালের মতো লোক দিচ্ছে, এবার খাট্টাসের মতো লোক। দেখো না কেন তোমরা? আরশিয়ার কথা শুনে সবাই হেসে দেয়। মামি এসে আমার থেকে ছুরিটা নিয়ে নিল। বাবা আরশিয়াকে আমার রুম থেকে নিয়ে যায়। মা, মামি আর মামা আমার সামনে বিছানায় বসলেন। মা বলে, ওই কি করেছিস তুই? কুমিল্লাতে যে পালিয়ে আসছিলি কেন? আরশিয়া কি খারাপ বল? ভালো একটা মেয়ে, তবে চঞ্চল। তোকে সোজা করতে পারবে মেয়েটা, তোকে হাসাতে পারবে খুব। আমি মাথা চুলকাতে থাকি। বোকার মতো প্রশ্ন করি, কি বলছে এগুলো? মামি বলে, তুমি আসার পর আরশিয়া ঠিকভাবে আর খায় না, রাত জেগে বিড়বিড় করে কী সব বলে। জানতে চাইলে এড়িয়ে যায়, কিন্তু একদিন এসে জড়িয়ে ধরে বলে, আম্মু, মনে করো আমি নিউটন আর আবির সাহেব হলো পাকা আপেল। হঠাৎ করে সে আমার মনে এসে টুপ করে পড়ে। আমি কি খাবো? নিউটন তো আপেল খায় না, রেখে দেয়। আমিও তো রাখতে চেয়েছিলাম, কিন্তু আমার আপেলটা বড্ড বজ্জাত। হাত পা আছে তো, তাই সে পালিয়ে গেছে। এখন আমার মাথায় আপেলের বদলে পাঁচ পড়েছে। আমাকে বাঁচাও, না হলে আমি 1 শিশি মধু খেয়ে সুইসাইডের নাটক করবো বলে দিলাম। আরশিয়ার কথা শুনে হেসে ফেলি। এমন করে কেউ ভালোবাসার কথা জানাতে পারে বাড়িতে? যদিও তোমার মা আর আমার আগে থেকেই তোমাদের 4 হাত এক করা গোপন কথা ছিল, কিন্তু এটা কাকতালীয়ভাবে সত্য হবে কে জানে। কিন্তু পরে ওকে বললাম, কি বলিস, কিছুই তো বুঝি না। সে বলে, ধুর, আবির খাবিরকে কেন বোকা বলবো? বোকা তো আমার মা। কার কাছে এসে নিউটন সাজলাম রে? জাতি এই নতুন নিউটনকে আর মেনে নিল না। বিদায় পৃথিবী। ধুর মা, ওনাকে বহুত আই লাভ করি, বুঝো না কেন?
তারপর আর কি, তোমার মায়ের সাথে কথা বলি, এরপর সুযোগ বুঝে চলে আসি এখানে। বাকিটা তোমার মতো। আমি হাসবো নাকি কষ্ট পাবো ঠিক বুঝতে পারছি না, কিন্তু 1 মাস আমিও যে আরশিয়ার সঙ্গ অনুভব করেছি তা ঢের বুঝে গেছি। একমাত্র আরশিয়াই পারবে আমার মতো গম্ভীর ছেলেটাকে হাসি খুশি রাখতে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তবে সে এখনো ছোট, বিয়ের কথা ভাবতেই পারছি না। মামা বলে, আংটি পরিয়ে রাখি, সে কলেজে উঠলে না হয় অনুষ্ঠান করে বিয়ে করানো হবে। সবাই মত দেয় এটাতে। আমি একটু হেসে রুম থেকে বের হলাম। ব্যালকনিতে দাঁড়িয়ে আছে সে। আমি ওর পাশে যেয়ে দাঁড়ালাম। আমার দিকে তাকিয়ে বলল, প্রপার্টি কিন্তু রেজিস্ট্রি করে নিচ্ছি, মেয়ে কলিগদের বলবে স্ট্যাম্প করা শেষ, বাকিটা সময় বুঝে ব্যবহার করা হবে আমার জমিটাকে। আমি হেসে দিলাম। আরশিয়াও হাসছে। কি বলবো আমি, মেয়েটার কথাগুলো শুনতেই ভালো লাগছে। আজ তাহলে আমাদের আংটি বদল হতে যাচ্ছে। ওই প্রপোজ করেন তো একটু আমাকে, যা মনে আসে তাই বলুন। আমি জানি কিন্তু আপনি আমাকে ভালোবাসেন। আপনার ডায়েরি পড়েছিলাম হালকা, নিধির চ্যাপ্টার বাসর ঘরে দেখে নেব। প্রপোজ করেন মিস্টার আবির সাহেব। আমি কি বলবো খুঁজতে থাকি। যা মনে আসছে বলা শুরু করলাম। অভিযোগ শুনতে রাজি, অভিমান নয়। আজ এই সন্ধে কদম নিয়ে আসবো, পরে বৃষ্টিতে না হয় শিউলি। তবুও অভিমান নিয়ে থাকা চলবে না কখনো। পরাজিত প্রেম তোমাকে দেব না সাথী। এই উন্মল জীবনের বোবা স্বপ্নের ছেঁড়া তাঁত তোমাকে দেব না, তোমাকে দেব না সাথী। পরাজিত প্রেম তোমাকে দেব না প্রিয়, তোমাকে দেব কৃষ্ণচূড়া গচ্ছিত একগুচ্ছ ভালোবাসা। চলবে? আরশিয়া মুচকি হেসে বলল, দৌড়াবে মিস্টার আবির সাহেব। তো যাই হোক, আমাদের আজকের গল্পটি এ পর্যন্তই। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আর পুরো গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।